जटाटवी गव्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बितान् भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयम् चकार छन्दताण्डवं तनोतु नः शिव शिवम्। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দমদমে নবনির্মিত কেদারনাথ মন্দির। আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতার আরও এক কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না, এবং ফেসবুক বলুন এবং ইউটিউব বলুন, কোথাও এই মন্দিরের কোনো ভিডিও নেই। তাই ঠিক করলাম কলকাতার এই কেদারনাথ মন্দির আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কলকাতার এই কেদারনাথ মন্দির কলকাতার কোথায় অবস্থিত, কি করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক কলকাতার কেদারনাথ মন্দিরে। আজকের গন্তব্যস্থল দক্ষিণ কলকাতার নাকতলায় অবস্থিত শ্রী শ্রী কেদারনাথ মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে মেট্রো ধরে যাব মাস্টারদা সূর্য সেন মেট্রোতে। সেখান থেকে হাঁটা পথ এই মন্দির। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। বর্তমানে দাঁড়িয়ে আছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে 2 নম্বর গেটের একদম সামনে। গেট দিয়ে বেরিয়ে সোজা এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে হেঁটে আপনাকে বাঁ দিকে যেতে হবে। মেট্রো স্টেশনের সামনে গলি দিয়ে এসে রাস্তায় যখন উঠবেন, সামনেই দেখতে পাবেন বাটার শোরুম। এই বাটার শোরুম থেকে ডান দিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। তো সামনেই ছিল বাটার শোরুম। বাটার শোরুমের পাশে একটা গলি আছে, এই দেখতে পাচ্ছেন SBI এর ব্যানার। তার ঠিক পাশে এই রাস্তা দিয়ে 10 মিনিট মতন আপনাকে হাঁটতে হবে। এই যে এটি হলো SBI ব্যাংক বাসদ্রোণী শাখা, তার পাশে এই যে রাস্তা। আপনাদের বলে রাখি, SBI ব্যাংকের পাশে যে রাস্তাটা দেখালাম, সেই রাস্তা দিয়ে আপনাদের 10 মিনিট মতন সময় লাগবে। যদি আপনারা হাঁটতে না চান, তাহলে SBI ব্যাংকের পাশে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। আমি আর দেখাচ্ছি না, কারণ একটু অলিগলি আছে। বলতে বলতে পৌঁছে গেছি আজকে গন্তব্যস্থল, অর্থাৎ কলকাতার নাকতলায় অবস্থিত কেদারনাথের মন্দিরে। তো বর্তমানে পৌঁছে গেছি কলকাতার কেদারনাথ মন্দিরের একদম সামনে। এটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূল তোরণ। আর মন্দিরের সামনে যে দেওয়ালটি আছে, সেই দেওয়ালে বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী এবং স্থাপত্য বা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, এটা কিন্তু দেওয়ালের গায়ে। আর প্রত্যেকটা এরকম ভাস্কর্যের উপরে লাইটও সেট করা আছে। যখন সন্ধ্যা হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এটি দেখতে পাচ্ছেন পঞ্চমুখী হনুমান। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দির চত্বরের ভিতরে। মন্দিরটা কিন্তু এক কথায় খুব সুন্দর লাগছে। উচ্চতার দিক থেকে মন্দিরটা প্রায় দোতলা বাড়ির সমান কিন্তু উঁচু হবে, আর বেশ বড়। চলুন দেখিয়ে দিই। এই হলো মূল মন্দির। আর মূল মন্দিরের সামনে বেশ ছোটোখাটো একটা উঠোন চত্বর মতন আছে। আর এখানে যাতে ভক্তরা বসতে পারেন সেই জন্য আছে এরকম চেয়ারের ব্যবস্থা। এরকম 4টে চেয়ার আছে। মূল মন্দিরের সামনে আছেন শ্বেতবর্ণের নন্দী মহারাজ। এই যে তার সামনে একটি লাইট দেওয়া আছে, আর একটি পাথরের বেদির উপর তিনি বিরাজ করছে। মন্দিরের সামনে একটি ফলক আছে, যেখানে লেখা আছে মন্দিরের নাম। কেদারনাথ ধামের আদলে নির্মিত শান্তি কেদার মন্দির। আচ্ছা, তো এই মন্দিরের নাম দেওয়া হয়েছে শান্তি কেদার।
মন্দিরের পাশে একটি ঘর আছে, এই ঘরটি খুব সম্ভবত ভোগ ঘর বা রন্ধনশালা, আর তার পাশে হাত ধোয়ার মতনও এরকম বেসিন মতন করা আছে। আর যারা বয়স্করা আছেন তাদের জন্য এখানে মানে সবার জন্যই শৌচাগারের ব্যবস্থা আছে পিছন দিকে, ঠিক আছে। মন্দিরের একদম মাঝখানে খুব সুন্দর একটি ফুল গাছও রয়েছে, এই যে। আর এবার দেখুন মূল মন্দিরটি, অপূর্ব লাগছে কিন্তু। এই গাছটি না থাকলে আরও ভালোভাবে দেখানো যেত, কিন্তু যেহেতু গাছ রয়েছে সেজন্য ভালো করে দেখানো যাচ্ছে না, তাও আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটি হলো মন্দিরের নাট মন্দির, আর পিছনে যেটি আছে সেটি হলো মূল মন্দির। দমদমের যে কেদারনাথের মন্দিরটা আমরা দেখেছি সেটি কিন্তু একট, কিন্তু এখানে কিন্তু ভাগ আছে, ঠিক আছে। এই দেখুন, অপূর্ব সুন্দর। অরিজিনাল কেদারনাথ মন্দির যেরকম স্থাপত্যশৈলী বিশিষ্ট, এটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। একদম উপরে এরকম ডিজাইন মতন আছে, আর তার নিচে একটা বাঘ আছে, এই যে। আর তার সামনে নাট মন্দির। আর এই মন্দিরের গা খুব সুন্দর, মানে স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, দেখুন, দারুণ লাগছে দেখতে। মন্দিরের প্রত্যেকটা স্টেপে এরকম সুন্দর লাইট রাখা আছে। সন্ধে যখন হবে আর যখন লাইটগুলো জ্বালানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:05। মন্দিরের মূল দুয়ার এখনও খোলেনি। যতক্ষণ না খুলছে ততক্ষণ চলুন একটা পৌরাণিক কাহিনী বা গাথা আপনাদের শুনিয়ে দিই। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কেদারনাথ মন্দিরের যে শিবলিঙ্গ তার সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী। আজকে আপনাদের জানাবো পঞ্চকেদার, পঞ্চকেদার সম্পর্কে একটি কাহিনী আপনাদের জন্য বলে দিই। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব প্রায়শ্চিত্ত করার জন্য শিবের শরণাপন্ন হয়েছিলেন, এবং শিব তাদের দর্শন দিতে রাজি ছিলেন না, কারণ শিব স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত ছিলেন এবং তিনি দেখেছিলেন কিভাবে ভাতৃহত্যা এবং গুরুহত্যা হয়েছিল। অবশেষে হিমালয়ে শিবের সন্ধান পান পঞ্চপাণ্ডব। মহাদেব তখন ষাঁড়ের রূপ ধারণ করেন। ভীম সেই ষাঁড় দেখে বুঝতে পারেন যে ইনি হলেন স্বয়ং মহাদেব। সেই ষাঁড় তখন মাটি ফুঁড়ে ভূমিতে বিলীন হতে থাকলেন। ভীম ঝাঁপিয়ে পড়ে সেই ষাঁড়ের পিঠের উপর এবং ষাঁড়ের কুঁজ আঁকড়ে ধরে থাকেন। শিব তখন পঞ্চপাণ্ডবদের ভক্তি সম্পর্কে অবগত হন এবং পঞ্চপাণ্ডবের সামনে প্রকট হয়ে তাদের আশীর্বাদ করেন। ভীম যখন ষাঁড়রূপী শিবকে আঁকড়ে ধরেছিল তখন ধস্তাধস্তির ফলে ষাঁড়টির শরীর 5টি খণ্ডে খণ্ডিত হয়ে ছড়িয়ে পড়ে হিমালয়ের বিভিন্ন প্রান্তে। সেই স্থানগুলোর মধ্যে অন্যতম হল কেদারনাথ, যেখানে ষাঁড়ের কুঁজকে শিবলিঙ্গ রূপে পুজো করা হয়। তুঙ্গনাথে পড়েছিল বাহুদয়, রুদ্রনাথে পড়েছিল মস্তক, মদমহেশ্বরে নাভি ও পেট এবং কল্পেশ্বরে পতিত হয়েছিল চুল ও জটা। এই 5টি মন্দিরকে একত্রে বলা হয় পঞ্চকেদার। তবে মতান্তরে ভীম যখন শিবকে জড়িয়ে ধরেছিলেন তখন ষাঁড়টি ভীমের হাত থেকে নিস্তার পেতে ভূগর্ভে বিলীন হয়ে যায়। এরপর পঞ্চপাণ্ডবগণকে দর্শন দিতে এই 5টি শৈবতীর্থে 5টি খণ্ডে আবির্ভূত হন। পরবর্তীতে এই 5টি স্থানে 5টি মন্দির নির্মাণ করেছিলেন পঞ্চপাণ্ডব। যদিও অনেকেই শুধুমাত্র কেদারনাথ দর্শন করে তৃপ্ত হন, তবে পৌরাণিক বিধান বলছে এই 5টি ধাম একত্রে দর্শন না করলে প্রকৃত ফল মেলে না। এই ছিল পঞ্চকেদারের পৌরাণিক কাহিনী। এই পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ হলো এমন এক শিব মন্দির যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থিত। মূল মন্দিরের সামনে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটি কিন্তু অনেকটা আসল যে কেদারনাথ মন্দির তার মতনই করা হয়েছে। এই দেখুন, মূল মন্দিরকে ঘিরে ভক্তরা যাতে প্রদক্ষিণ করতে পারেন তার জন্য কিন্তু এরকম প্যাসেজ করা আছে। আর মন্দিরের চারিদিকে খুব সুন্দর ফুল গাছ আছে, ফল গাছ আছে, এই দেখুন। আর এরকম একটা প্যাসেজ করা যাতে ভক্তরা চারিদিকে পরিক্রম করতে পারেন। আর এখান থেকে মন্দিরটা দেখুন কি উঁচু, বেশ উঁচু করেছে। তো এই তো ছিল মন্দিরের বাইরের স্থাপত্যশৈলী সম্পর্কে সমস্ত তথ্য। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার জন্য 3টি দুয়ার আছে। আমি সাইডের একটি দুয়ার দিয়ে প্রবেশ করছি, এই দেখুন। তো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করে গেছি। যেমনটা বলছিলাম, মূল গর্ভগৃহ আর তার সামনে নাট মন্দির মতন একটি অংশ বিশেষ আছে। এই মন্দিরে আপনি দেওয়ালের গায়ে
মহাদেব সম্পর্কিত বিভিন্ন কাহিনী বা মহাদেবের বিভিন্ন ভাস্কর্য দেখতে পাবেন। এই দেখুন, সন্ধেবেলায় যখন লাইটগুলো জ্বালানো হবে তখন আরও সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন এবার বাবাকে দর্শন করা যাক। আচ্ছা, আমার নাম হচ্ছে দেবদর্শন ভট্টাচার্য। আচ্ছা, উদ্বোধন ডেটটা? উদ্বোধন হয়েছে গত বছরের শিবরাত্রি। কি কি উৎসব উদযাপন করা হয় এইখানে? মেনলি হয় হচ্ছে শিবরাত্রি আর নীল পুজো, যেটা নাকি চড়ক পুজোর পরের দিন হয়। নীল চৈত্র মাসের সংক্রান্তির আগে। আচ্ছা, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ প্রসাদ আমাদের নর্মালি অ্যাকচুয়ালি কি বাবার তো কোনো ভোগ হয় না, ওই উৎসবের দিন বাবাকে একটু চড়ুই দেওয়া হয়। ওই চড়ুইটা রান্না হয় আর অন্যান্য নৈবেদ্যের সংখ্যাও বেড়ে যায় প্রতিষ্ঠার দিন আর নীল পুজোর দিন। তো ওইটা অন্যান্য দেবদেবীরও পুজো হয়। তো ওর সাথে আমাদের ওই বাবাকে যে চড়ুইটা দেওয়া হয়, ওই চড়ুই প্রসাদটা আমরা যে ভোগ তৈরি হয় ওটাতে আমরা, এটাই নিয়ম। প্রসাদ বাবার তো আর ভোগ চাল উনি গ্রহণ করেন না, তো ওই চাল ডাল চলে না। তো ওই বাবার একমাত্র প্রসাদ হচ্ছে চড়ুই, মানে চিনি ছাড়া। তো ওইটা আমরা তো বাবাকে নিবেদন করি প্রতিষ্ঠার সময়। সকালবেলা মন্দির খোলা হয়েছে 8টার সময়। 8টার থেকে মোটামুটি এই সন্ধ্যা অবধি খোলা থাকে, মানে সন্ধ্যা আরতি অবধি খোলা থাকে। এলাকাবাসী প্রত্যেকেই আসে, খুবই খুশি মন্দির হওয়াতে। আর আমাদের এখানে পুজোটা যেটা বাবাকে দেওয়া হয় সকালের দিকে, যেটা দীপবাড়ির যে পুজোটা হয়, বাবাকে নৈবেদ্য দেওয়া হয়। নৈবেদ্য, সন্দেশ, মিষ্টি এইসব। আর বিকেলের দিকে বাতাসা, বাবা নকুলদানায় বেশি পছন্দ করে বাতাসা, এগুলো দিয়ে সন্ধ্যা আরতি হয়। তো বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিকেদারের যে শিবলিঙ্গ তার একদম সামনে। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বিশাল বড় চূড়াটা, আর মাঝখানে বিশাল বড় একটি ঝাড়বাতিও আছে। ঝাড়বাতিটি যখন জ্বালানো হবে তখন কিন্তু অপূর্ব লাগবে। আর তার নিচেই রয়েছে বাবার এই শিবলিঙ্গ। আরও একটি জিনিস আমার খুব ভালো লাগলো, সেটি হলো পিছনের দিকে ওং লেখা রয়েছে আর সেখানে লাইট সেট করা আছে। এটি কিন্তু দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। আর চারিপাশে এরকম প্যানেল লাইট লাগানো। গর্ভগৃহের ভিতরে যে ঝাড়বাতিটা ছিল সেটি কিন্তু জ্বালানো হয়েছে, আর কি সুন্দর লাগছে একবার দেখুন। এই গোটা ঝাড়বাতির আলোয় মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে গেছে, আর অনেক উপর থেকে কিন্তু টাঙানো রয়েছে এই ঝাড়বাতিটা। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগবে সেটাই দেখার অপেক্ষা। ঘড়ি কাটায় এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। মন্দিরের যে আলোগুলো ছিল সেগুলো জ্বালানো হয়েছে। তো চলুন এবার দেখিয়ে দিই রাতের আলোয় মন্দিরের সৌন্দর্যতা। চলুন। আচ্ছা, তো যেমনটা বলছিলাম মন্দিরের সমস্ত আলোগুলো জ্বালানো হয়েছে। বাইরে থেকে একদম শুরু করছি। বাইরের দেওয়ালে যে ভাস্কর্যগুলো দেখেছিলেন তার উপরে লাইটগুলো আছে, সেগুলো কিন্তু জ্বালানো হয়েছে আর খুব সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটা ভাস্কর্যের উপরে এরকম লাইটগুলো রয়েছে, আর তোরণের উপরেও রয়েছে। আর মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। চলুন এবার সামনে যাওয়া যাক। মন্দিরে সমস্ত লাইট তো জ্বালানো হয়েছে, কিন্তু আরও একটা বিষয় যেটা আমার চোখে পড়লো সেটি হলো এই যে মন্দিরের যে দেওয়াল, সেই দেওয়ালের গায়ে অসংখ্য গাছ আছে, আর
দেওয়ালে গায়ে দেখতে পাচ্ছেন ওং লিখে সেখানে লাইট সেট করা হয়েছে, আর এটি কিন্তু অপূর্ব লাগছে। তাছাড়া মন্দিরের নিচে উপরে যত লাইট ছিল প্রত্যেকটাই কিন্তু জ্বালানো হয়েছে। আর মন্দিরের দেওয়ালের যে এই কাজগুলো এটি কিন্তু একটু নকশা মতন হয়ে গেছে। সব থেকে বেশি ভালো লাগছে মন্দিরের উপরে যে চূড়া, সেই চূড়ায় খুব সুন্দর রঙিন লাইট দেওয়া হয়েছে। এই দেখুন, একটু জুম করছি তাহলে দেখতে পাবেন। এই দেখুন, নীল আকাশের সাথে চূড়াটা পুরো মিশে গেছে। উপরে দেখতে পাচ্ছেন একটি ত্রিশূল রয়েছে, সেখানে কিন্তু একটা লাইট দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে ত্রিশূলটা। তার নিচে একটি বাঘ মতন অংশবিশেষ রয়েছে, এক কথায় অপূর্ব লাগছে। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের সামনেও কিন্তু খুব সুন্দর, হ্যাঁ দিয়ে দিন, মন্দিরের সামনেও কিন্তু খুব সুন্দর এরকম লাইট দেওয়া হয়েছে, যার জন্য বেশ সুন্দর লাগছে। মন্দিরের সামনে আছে নন্দী মহারাজ, সেখানেও একটা ফোকাস লাইট দেওয়া আছে, অপূর্ব। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো মন্দিরের যে নাট মন্দিরের মতন অংশবিশেষ, তার দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং মহাদেবের বিভিন্ন ভাস্কর্য গড়ে তোলা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় রত। এখানেও সেই সমুদ্র মন্থনের ফলে যে বিষ নির্গত হয়েছিল সেটি পান করছেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। নটরাজের মূর্তি এই যে, আর এপাশে খুব সম্ভবত শিবের জটা থেকে গঙ্গা নির্গত হচ্ছে, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে আছেন, ইনি সঠিক বুঝতে পারছি না, ইনি খুব সম্ভবত অর্ধনারীশ্বর, ত্রিদেব, একই শরীরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো এই তো ছিল কেদারনাথে নাট মন্দির। এবার চলুন গর্ভগৃহে প্রবেশ করা যাক। जतार्कताः सम्भ्रमप्रमन्निलिम्पनझरी बिलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि घटद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके। তো গর্ভগৃহ তো আগেই দেখেছিলাম, উপরে খুব সুন্দর একটি ঝাড়বাতি আছে, তার আলোয় গোটা গর্ভগৃহ আলোকিত হচ্ছে। আর এখানে বিরাজ করছেন শিবলিঙ্গ, এই যে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ, এই দেখুন। উপরে আছে বাসুকী নাগ, এপাশে ত্রিশূল, অসংখ্য রুদ্রাক্ষের মালা রয়েছে, এই। তো এই ছিল কলকাতার আরেক এবং অপূর্ব কেদারনাথ মন্দির, যার নাম শান্তি কেদার। কেমন লাগলো এই মন্দিরের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। কিশোর চন্দ্রশেখরের তীর্মমত্বমন্নিভাবান শ্মশানাশ্বলত্রপুলিনামঙ্গাদুপদ্ধবম सर्वचन्द्राचलभस्मविश्वनाथशं प्राणोपचारवैभवं सुखदं रक्ष क्षयां व्रजन्नस्मितं विभशम्भो। धरा